This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ওরে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। হীরক রাজার দেশের চরণ দাস গান থামাননি। রাজা রেগে যাচ্ছেন, বুঝেছেন, তাও গান থামাননি, গান শেষ করেছিলেন। কারণ এটাই জগতের নিয়ম। মেশিন গানের সামনেও গান কখনো বন্ধ হয় না। যে কোনো পরিস্থিতিতে এই গানের মতো ওষুধ আর কিচ্ছু হতে পারে না। ফলে সুযোগ বুঝে আমরাও কয়েক লাইন গান আপনাদের একটু শুনিয়ে দিলাম। এমনি এমনি না, কারণ তো আছে। কারণ যারা সোনার ফসল ফলাতেন তারা তো খেতে পাচ্ছেন না। হীরার খনি না থাক, যারা গায়ে গতরে খাটতেন, মাছ সমুদ্রে মাছ ধরতে যেতেন, ফসল ফলাতেন, কেউ খেতে পাচ্ছেন না। এমন শুধু মানুষ না, ওখানকার ওই কুকুর ঠুকুর যারা রাস্তাঘাটে সাধারণ মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো, তারাও নাকি খেতে পাচ্ছেন না, মরে যাচ্ছে। একথা তারাই বলেছেন যারা ওই সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করেন। বঙ্গোপসাগরের কোলে ছোট্ট একটা দ্বীপ, নামটা শুনেছেন আপনারা। ইদানিংকালে বারবার আমাদের মুখে এসছে, বাংলাদেশের মুখে তো এসেইছে। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 9 কিলোমিটার দূরে, আর মায়ানমার থেকে 8 কিলোমিটার দূরে এই সেন্ট মার্টিন যে একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে, সেটা তো এতদিনে আমরা সবাই, মানে বিশেষ করে ভারতীয়রা তো জেনেই গেছি। এই সেন্ট মার্টিনের ভূগোলের সঙ্গে সঙ্গে তার ইতিহাসও আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে। আমরা জানি এই দ্বীপটা এমন জায়গায় যেখান থেকে গোটা বঙ্গোপসাগরকে নিয়ন্ত্রণ করা যায়। তাই চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধে জিততে আমেরিকা সেন্ট মার্টিন চায়। কারণ একবার যদি সেন্ট মার্টিন পেয়ে যায়, ওখানে যদি তার নৌবহর আস্তানা গাড়ে, তাহলে ওই চীনের যে জাহাজগুলো তেল নিয়ে যায় তাদের ওপর তাদের একটা নজরদারির জায়গা হয়ে যাবে। এবং দেখুন, এই সেন্ট মার্টিন আমেরিকার যদি হয়ে যায়, আমেরিকার যদি ওখানে নৌবহর থাকে, এই কথাগুলো বলছি, এর মানে কি? মানে নিজের দেশের একটা টুকরো আমেরিকার হাতে তুলে দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস। আর সেই জন্যই তো প্রবল সমালোচিতও হচ্ছেন। এই সমস্ত কিছু জানি। এও জানি বাংলাদেশের সেনা পর্যন্ত বিবৃতি দিয়ে বলতে বাধ্য হয়েছে, প্রাণ থাকতে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হতে দেবে না। সার্বভৌমত্ব নষ্ট মানে এই একটা দ্বীপ মোটামুটি অন্য দেশের হাতে চলে গেল, এটাই তো। তো এই শুনে টুনে মনে হচ্ছিল কি জানেন, যে একটা দেশের সেনাবাহিনী যখন দায়িত্ব নিয়েছে, তখন এই যাত্রা মনে হচ্ছে ওই দেশের মানুষগুলো বেঁচে গেল, জানেন তো। কিন্তু কোথায় কি, সেন্ট মার্টিনে যারা থাকেন, যারা বাংলাদেশের নাগরিক, তারা কি বলছেন জানেন? বলছেন তাদের জায়গা জমি সরকারের হাতে তুলে দেওয়ার পাকা পরিকল্পনা নাকি করে ফেলেছেন মোহাম্মদ ইউনূস। তারা যাতে ওই জায়গাটা ছাড়তে বাধ্য হন, তার সমস্ত আয়োজন পাকা। এবং সেটা এমনভাবে তিনি করেছেন যাতে হয়তো একটা সময় সেনাবাহিনী উৎসাহই পাবে না ওই জায়গাটা নিয়ে কিছু করার, কারণ ওখানে তো কেউ থাকে না। এরকম একটা পরিস্থিতি উনি তৈরি করতে চাইছেন। এটা তৈরি করার জন্য কি করেছেন জানেন এই ভদ্রলোক? নোবেলজয়ী ভদ্রলোক
ওই সেন্ট মার্টিনের মানুষজনের যেটা উপার্জনের প্রধান রাস্তা, সেই পর্যটনের পথটাই গত কয়েক মাসে ক্রমশ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকার। কি বলা হয়েছে জানেন? বলা হচ্ছে এতে নাকি পরিবেশের ক্ষতি হচ্ছে, সুতরাং ওখানে মানুষজনের যাওয়া চলবে না। প্রথমে মানুষজনের যাওয়া ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হচ্ছে ওখানে তো মায়ানমারে ভীষণ অস্থিরতা, ওই দিকে মাছ টাছ ধরতে গেলে ওখানে কখন কি গন্ডগোল হয়ে যাবে, সুতরাং মাছ ধরতে যাওয়া বন্ধ। রইল বাকি চাষবাস করে ওখানে আর ওই নারকোল পেরে ঠেরে যে মানুষজন খেতেন টেতেন তাদের কথা। তো সেই ব্যবসা বাণিজ্যটাও বাইরে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং বুঝতে পারছেন, মোহাম্মদ ইউনূস সেন্ট মার্টিনের বাসিন্দাদের না খাইয়ে শুকিয়ে মারতে চাইছেন, এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যেখানে ওইখানকার মানুষজন হয় মরে যান অথবা ওই জায়গা ছেড়ে চলে যান চিরকালের জন্য। ফাঁকা জমি, বাঁজা জমি এরকম বলে তখন ওই জমিটাকে কাউকে দিয়ে দিলে কেউ কিছু বলতেও পারবেন না। দেখুন, এই ভদ্রলোকরা কি মানুষের হয়ে কাজ করতে এসছেন? বাংলাদেশের জন্য নাকি কাজ করতে এসছেন? বাংলাদেশের মানুষের জন্য তার চোখের জল নাকি সারাক্ষণ ঝরেই যাচ্ছে। ওটা চোখের জল নাকি কুমিরের কান্না? এটা মনে হচ্ছে তো। কুমিরের কান্না কাকে বলে জানেন তো? কুমিরের চোখের নিচে একটা বিশেষ ধরনের গ্ল্যান্ড মানে গ্রন্থি আছে। ওই কুমির যখন শিকার ধরে খায় না, তখন ওই গ্ল্যান্ড থেকে জল বেরোয় আর কুমিরের চোখ দুটো ভিজে ওঠে। মানে আমরা নর্মালি আমাদের কি হয়, ভালো খাবার দাবার দেখলে আমাদের জিভে জল আসে, এটা সেরকম ভালো খাবার টাবার দেখলে কুমিরের চোখে জল আসে। রুলাইগা কে পাগলা এরকম বলে হয়তো। এই পুরো ব্যাপারটাই কুমিরের রিফ্লেক্স অ্যাকশন। সোজা বাংলা, শিকার দেখতে পেলেই খাবারের লোভে কুমিরের কান্না পেয়ে যায়। মোহাম্মদ ইউনূসেরও কি সেরকমই হচ্ছে? দেখে তো সেরকমই মনে হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের মানুষজন তারা কি বলছেন জানেন? বলছেন তারা হলেন শিকার আর ইউনূস হলেন কুমির। আচ্ছা, কোনো মানে হয় বলুন তো? এরপর তো সেন্ট মার্টিনে পা রাখলে বলতে হবে কুমির তোমার জলকে নেমেছি, মানে দ্বীপে এসেছি। জনসংখ্যা 10,000-এর মতো, তার মধ্যে ভোটার 1,000 ডিসেম্বর অথবা জুন বাংলাদেশে ভোট যখনই হোক, সেন্ট মার্টিন ভোটের লাইনে দাঁড়ালে ইউনূসপন্থীদের জামানত রাখবে তো? এনসিপি বা জামাতের মদতপুষ্ট যে সমস্ত মৌলবাদী রাজনৈতিক সংগঠন ইউনূসের তালে তাল মেলাচ্ছে, তাদের কি ভোট দেবে সেন্ট মার্টিন? আজকে সেন্ট মার্টিন মরে যাওয়ার মতো হয়ে গেছে, মানুষ না খেয়ে মরতেছে। সাগর পাড়ে বাস, সম্বল, চাষবাস আর মাছ, কিন্তু সেসবকে ছাপিয়ে সব থেকে বড় ভরসা পর্যটন। কক্সবাজার থেকে সামান্য দূরের সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। দেশি বিদেশি পর্যটক যারা ঘুরে দেখতে চান বাংলাদেশ, তাদের পছন্দের তালিকায় হট ফেভারিট। সেই দ্বীপে নাকি পর্যটনে আচমকা ভাটা, ফল না খেতে পাওয়ার মতো উপক্রম। আয় উন্নতি নাই, টুরিস্ট আইলে আর আয় উন্নতি, লেখাপড়ার খরচ দিতে পারি, তারপর আর দোয়ান ভাড়া দিতে পারি, কর্মচারীর বেতন দিতে পারি। মানে খুবই মর্মান্তিক যে সবার প্রথম কথা হচ্ছে আর্থিক অবস্থা ভালো না দ্বীপের। একটা মাছ যখন খারাপ হয় তখন স্পিডবোট যাইতেই আপনার 5,000 টাকা লাগে। মানুষ তো বটেই, রাস্তার কুকুর বেড়ালেরও নাকি অনেক সময় দানা পানি জুটছে না। অবস্থা খুব সিরিয়াস এখন। আমরা বাদে না, কুকুরও না খাই মরতেছে এখন বর্তমানে। পরিস্থিতি এমন, স্থানীয় স্কুলটাও বন্ধ হওয়ার মুখে। সরকারি সাহায্য নাকি বন্ধ হয়ে গেছে, মাস্টারদের বেতন পর্যন্ত বন্ধ হওয়ার মুখে বলে অভিযোগ উঠছে। বাবা মা রোজগার করতে পারছে না, যার কারণে আমাদের পড়ালেখার সমস্যা হচ্ছে। পরীক্ষার বেতন দিতে পারছি না, মাসের ফি দিতে পারছি না, কোচিং করতে পারতেছি না, পরীক্ষার জন্য সারা বেতন পাচ্ছে না আমাদের। ওটা কিন্তু দুর্গতা, কাই থেকে বাসার মধ্যে অনেক ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়। তাহলে উপায়? এটাই তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্ল্যান বি। সেন্ট মার্টিনে মার্কিন সেনার ঘাঁটির প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশ জুড়ে। সেন্ট মার্টিনকে কেন্দ্র করে কার্যত একঘরে হয়ে যান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সেনার বিরোধিতার মুখে পড়তে হয় তাকে।
তাই কি ঘুরপথে সেন্ট মার্টিন খালি করার ছক? রোজগারের পথ বন্ধ হলে, টাকার অভাব বাড়লে সেন্ট মার্টিনের বাসিন্দারা উদ্বাস্তু হবেন। খালি হয়ে যাবে ছোট্ট দ্বীপ। পরিত্যক্ত ঘোষণা করে দ্বীপের দায়িত্ব কি আমেরিকার হাতে দিতে চান নাকি ইউনুস সাহেব? প্রশ্নগুলো করার রাস্তা খুলে দিলেন সেন্ট মার্টিনের অধিবাসীরাই। আর মন্দ যে সে সিংহাসনে চড়ে, দেখো সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। এবার মনে হতে পারে এসব নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র। সেন্ট মার্টিনের এই সমস্ত মানুষগুলো বা এই সমস্ত স্কুল ছাত্রছাত্রী বা ওই স্কুল শিক্ষক নিশ্চয়ই এদের চীন টাকা দিয়েছে, যাতে আমেরিকার হাতে সেন্ট মার্টিন দ্বীপটা ইউনুস তুলে দিতে না পারে। নিশ্চয়ই চীন সেই জন্য লোক খেপাতে নেমে পড়েছে, বাংলাদেশের মানুষকে ইউনুস ভিখারি বানাচ্ছেন এরকম একটা ধারণা তৈরি করে তার বদনামের চেষ্টা করছে। নাহলে ইউনুসের মতো একজন মানুষ যিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, তিনি কেন নিজের দেশের মানুষের জীবনে এইভাবে অশান্তি ডেকে আনবেন? এবং সবথেকে বড় কথা, তিনি তো একজন অর্থনীতিবিদ। এই গ্রামীণ প্রান্তিক মানুষের জীবন কিভাবে উন্নত করা যায় তা নিয়ে তার বিস্তর গবেষণা আছে বলে তো শোনা যায়। তিনি কেন এসব করবেন? তিনি কি বোঝেন না যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন বন্ধ হয়ে গেলে শুধু সেখানকার মানুষ না খেয়ে মরবে না, বাংলাদেশের উপার্জনেও টান লাগবে। বিশেষ করে ইউনুসই যখন এই বাংলাদেশকে এখন চালাচ্ছেন, তখন তিনি জেনে বুঝে তার সরকারের রোজগারের পথ বন্ধ করবেন কেন? দেখুন, মনে হচ্ছে তো এই সমস্ত একটা ছোট্ট ছোট্ট বিষয়, সেগুলোর জন্য এরকম এতগুলো মানুষকে জলে ভাসাবেন কি করে? একজন মানুষ তখনই এই বৃহত্তর স্বার্থ বিসর্জন দিতে পারে যখন তার ক্ষুদ্রতর স্বার্থ রক্ষার প্রয়োজন হয়। আর যদি সেটা তার ব্যক্তিগত ক্ষুদ্রতর স্বার্থ হয়, তাহলে তার কথাই নেই, সেটাই তখন বৃহত্তর স্বার্থ হয়ে যায়। এই বাংলাদেশের প্রধান উপদেষ্টাও কি তাই ভাবছেন? দেখুন, বৃহত্তর স্বার্থ অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সেন্ট মার্টিনে পর্যটন বাবদ যে আয় হতো, সেই দুটোকে বিসর্জন দিয়ে দিচ্ছেন তিনি। এই দুটোকে বিসর্জন দিচ্ছেন কি নিজের স্বার্থ রক্ষা করার জন্য? দেখুন, কি করছেন না করছেন সেটা ইউনুসই জানে। আমরা শুধু একটাই জানি, তাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশের ইতিহাস কি বলছে জানেন? যারা এই সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে বাধা দিয়েছেন, তাদেরই হয় প্রাণ দিতে হয়েছে আর নয়তো প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই যে 1 বছর আগে, এই সদ্য 1 বছর আগে যিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, সেই শেখ হাসিনাই তো এটা প্রথম বলেছিলেন এবং আমাদের এই ব্যাপারে চোখ খুলে দিয়েছিলেন। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছে, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটলো, কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনোদিনই ছিল না। 71-এ যে দেশটার জন্মই হয়েছিল ভারতের হাত ধরে, সেই বাংলাদেশে মুজিবুর রহমানকে হত্যার জন্য 15ই আগস্টের মতো দিনকে কারা বেছে নিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার কিন্তু ওই পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল উঠতে দেখেছি। যারা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং বাংলাদেশের ক্ষমতা দখলের পেছনে এতদিন ধরে সমস্ত কিছুর পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভ্যস্ত, তাদের ভাবনা চিন্তাকে কি একটু নাড়িয়ে দিলেন শেখ হাসিনা? শেখ হাসিনার দাবি যদি সত্যি হয়, তাহলে তো ধরতে হবে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেননি বলেই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছিল আমেরিকা। হতে পারে তাদের সেই ষড়যন্ত্রে পাকিস্তান ছিল, হতে পারে পাকিস্তান আসলে তাদের বোর্ডে ছিল গুটি বা সৈন্য। আমেরিকার থেকে সবুজ সংকেত পেয়েই হয়তো পাক গুপ্তচর সংস্থা ISI বাংলাদেশ সেনাকে ওই মুজিব হত্যার বরাত দিয়েছিল। এই সমস্ত কিছু হতে পারে, নাও হতে পারে। কিন্তু 1975 সালের 15ই আগস্ট ওই 32 নম্বর ধানমন্ডির বাড়িতে শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর তার দেশের একাংশ যে রাতারাতি ভোল বদল করেছিল, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যে রাতে বঙ্গবন্ধু খুন হন, তার পরের দিন সকালের খবরের কাগজগুলোতে তার মৃত্যুর খবরটাই ছিল না, শুধু বাংলাদেশ রেডিওতে একটা ছোট্ট খবর সম্প্রচার করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শরীফুল হক ডালিম ঘোষণা করেছিলেন মুজিবুরকে হত্যা করা হয়েছে এবং সেনাবাহিনী তারা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। 17ই আগস্ট
বাংলাদেশে যে কটা কাগজ ছাপা হয়েছিল সেই সব কটা কাগজে বঙ্গবন্ধুকে হত্যার খবরটা খুব ছোট্ট করে ছাপা ছিল। আর কাগজের বেশিরভাগ জায়গা জুড়ে ছিল ওই বাংলাদেশের সেনার সুখ্যাতি, তাদের হাতে যে দেশের ক্ষমতা চলে গেছে, এবার যে দেশের বিরাট উন্নতি হবে সেই খবর। দেখুন, শোক পালনের ছিটে ফোটাও তো সেই সময় কেউ খুঁজে পাননি, কিন্তু তারপর পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সেনা আর সে দেশের সরকারের মধ্যে সম্পর্কে যে ফাটলটা তৈরি হচ্ছিল ওই সেই 15ই আগস্ট, সেটা কি জোড়া লেগেছে? দেখুন, পাকিস্তান, বাংলাদেশ আর মায়ানমারের সেনা যে দেশ চালাতে চায় এটা বারবার প্রমাণ হয়েছে। 3টে দেশেই একাধিকবার সামরিক শাসন জারি হয়েছে। এই ইতিহাস জানেন বলেই কি মোহাম্মদ ইউনূস জামাতে ইসলামীকে আপাতত টোপ হিসেবে ব্যবহার করছেন? আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। যখন যেভাবে হোক, মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। হঠাৎ এরকম আত্মোপলব্ধি, হঠাৎ এরকম নিজেদের অতীত পারফরমেন্সকে কাটাছেঁড়া, এইভাবে নিজেদের অনুশোচনা ব্যক্ত করা, ক্ষমা চাওয়া। দেখুন, ক্ষমা পরম ধর্ম, কিন্তু তারপরে তো কিছু কথা রয়েই যায়। বাংলাদেশের জামাতে ইসলামীর হলোটা কি বলুন তো? হঠাৎ করে এরকম নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনার কারণটা কি? এটা তো বুঝে ওঠাটা খুব দরকার। এবং তাহলে তো এই প্রশ্নটাও আসবে যে তারা এমন কি করেছেন যে যার জন্য ক্ষমা চাইছেন? কি করেননি? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রায় 1 বছর আগের বেশ কিছু ভিডিও ফের ভাইরাল হয়েছে। ওই ভিডিওগুলোতে তো দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশের কর্মীদের কিভাবে খুন করা হচ্ছে। কোথাও তাদের রাস্তায় ফেলে গণপিটুনি দেওয়া হচ্ছে, কোথাও তাদের খুন করে মাঝ রাস্তায় ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই পুরনো ভিডিওগুলো গত বছর জুলাই আগস্ট মাসের, মনে আছে আপনাদের? যখন ওই ছাত্র আন্দোলন নেপথ্যে জামাতের বিরুদ্ধে নিয়মিত গণ্ডগোল পাকানোর অভিযোগ উঠেছিল বাংলাদেশে, তাদের কর্মী সমর্থকদের হাতেই তো বাংলাদেশের এই পুলিশের কর্মীরা খুন হয়েছিলেন। এই সেদিনও জামাতপন্থী এক ছাত্রনেতা বলছিলেন যে এই বিপ্লব সফল করতে গেলে নাকি এই পুলিশদের খুন করাটাই জরুরি, মানে প্রয়োজনে আবারও করবেন, এরকম একটা কথা সেদিন তো তিনি জানিয়ে দিয়েছিলেন। বিপ্লব সফল করতেই নাকি এদের সব খুন করা হয়েছে। ভাবা যায়? এটাই কি পরোক্ষে জামাতের শীর্ষ নেতৃত্ব স্বীকার করে নিলেন? এবার এমন একটা সময় তাদের এই স্বীকারোক্তি যখন পুলিশ না, বাংলাদেশের সেনাবাহিনীকে ইউনূসের প্রধান প্রতিপক্ষ বলে কেউ মনে করছেন। এটাই হচ্ছে আসল, জানেন তো? মানে এই যে ধরুন, পাকিস্তানে যারা বড় বড় কথা বলছিলেন, বা পাকিস্তানে কে কেন্দ্র করে বাংলাদেশে যারা বিরাট লম্পজম্প করছিলেন, দেখুন সাম্প্রতিককালে গত কয়েকদিন ধরে সব চুপ, কিন্তু মুখে কুলুপ পড়ে গেছে। যেন ভালো ছেলে, এর মতো ভাজা মাছ উল্টে যেতে জানে না, এরকম ছেলে আর হয় না। আসলে পাকিস্তানকে ভারত যেভাবে শাসন করেছে সেটা দেখে মোটামুটি সবাই আস্তে আস্তে নিজেদের দুষ্টুমিগুলো পকেটে ভরে নিয়েছে। এবার ঠিক সেই রকম পুলিশ প্রতিপক্ষ হলে বিরাট হম্বিতম্বি ছিল, কারণ পুলিশ সরকারের অধীন, সরকার যা বলবে তাই। এবার জামাত জানে যে তাদের মাথার উপর ইউনূসের হাত রয়েছে, সংখ্যায় তারা কম, এই মুহূর্তে ভোট হলে হয়তো বিশেষ কিছু আসনও পাবে না, কিন্তু আপাতত যেহেতু মোহাম্মদ ইউনূস দেশের যাবতীয় কিছুর দণ্ডমুণ্ডের কর্তা আর তার হাত তাদের মাথায়, সুতরাং তারা ধরাকে সরা দেখছিল। পুলিশ আর তাদের কী করবে? পুলিশকে যখনই পুলিশ তাদের কোনো কিছু করতে গেছে তখনই তাদের মনে করিয়ে দিয়েছে এই 1 বছর আগে কি করেছিলাম। কিন্তু এখন এই সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে লেগে গেছে, এটা তো বাংলাদেশে মোটামুটি বাচ্চাও জানে এখন। এবং তারপর যেটা হয়েছে সেটা আরও গুরুত্বপূর্ণ এবং এই জামাতের জন্য আরও আতঙ্কের, কারণ বাংলাদেশের সেনা বলে দিয়েছে যে তারা ওই সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করবে। বাংলাদেশে কিন্তু ঢাকাতে
নর্মালি সেই জুলাই আগস্টের পর থেকেই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু গত 2 রাতে সেনার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। সাজোয়া গাড়ি ঘুরছে বিভিন্ন জায়গায় চুপচাপ। এবার এটার মেন কারণ কি? কারণ ওই সেনা যেটা বলেছে অস্ত্র উদ্ধার করবে, এবং এই অস্ত্র উদ্ধারের জন্য যেখানে যেখানে হানা দেওয়া হচ্ছে তার বেশিরভাগই কিন্তু এই জামাতের নেতা বা তাদের কর্মী সমর্থকরা। সেনার কাছ থেকে এরকম চাপ খেয়েছে বলেই কি হঠাৎ করে ওই ভূতের মুখে রাম নামের মতো জামাতের নেতাদের মুখে এই ক্ষমা বাণী চলে এসছে, ক্ষমা প্রার্থনা। এটা দরকার, তার মানে বুঝলেন তো। এই পাকিস্তানকে দেখেও বুঝলাম, ছোটোবেলায় খুব রাগ হতো যখন ওই স্কুলে প্রথমে দিদিমণিরা, পরবর্তী ক্ষেত্রে স্যারেরা আমাদের যখন শাসন করতো খুব রাগ হতো। এখন মানে আছে, বাবা মা যখন শাসন করতো খুব রাগ হতো, এত পেটানি খাওয়া, এত পেটানি খাওয়া। কিন্তু এখনও মনে হচ্ছে দরকার তো ছিল। এই পাকিস্তানকে দেখে বুঝতে পারছি জাস্ট একটু শাসন করেছে। দেখুন, এক ঢিলে 2 পাখি বলে না, এক শাসনে ওপাশে পাকিস্তান আর এপাশে বাংলাদেশ, 2 দলেরই লম্ফজম্প বন্ধ। যেটুকুনি বাকি ছিল বাংলাদেশের সেনার ভয়ে সেটাও চুপচাপ। এবার বাংলাদেশের সেনা কিন্তু বলে দিয়েছে তাদের সরকারের রাশ হাতে নেওয়ার কোনো ইচ্ছাই নেই। তারা শুধু চান দেশে একটা সুষ্ঠু সরকার তৈরি হোক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে দেশ সুরক্ষিত থাকুক। একথা বাংলাদেশের সেনা বলার অর্থ কি? এই সরকারের হাতে দেশ যে সুরক্ষিত নয় এটা তো কি তাদের মনে হচ্ছে? এবার যে সরকার বা যেই প্রধান উপদেষ্টা মানে শ্রী মোহাম্মদ ইউনূস, যিনি ওই কোথাও গিয়ে এই জামাতের গডফাদার, তার সরকার সম্পর্কে সেনা যখন এরকম কড়া কড়া কথা বলছে বা বকলমে এই জামাতকে এবং জামাতের প্রভুদের শাসন করার কথা বলে দিচ্ছে, সেটাই কি এদের এই সুবুদ্ধি উদয়ের বা কুম্ভীরাশ্রু? এটা সুবুদ্ধি এদের হয় না, বুদ্ধি থাকলে তবে তো সুবুদ্ধি আর কুবুদ্ধি, এদের সে সমস্ত ব্যাপার নেই, এদের একটাই বুদ্ধি, কিন্তু সেটা নির্বুদ্ধিতা। কিন্তু সেটা বাদ দিয়ে যেটুকুনি যা হয়েছে সেটা হচ্ছে পরিষ্কার ভয়। এবং সত্যি কথা বলতে কি, এই যে বাংলাদেশের সেনা এই কথাটা বলেছে, গণতান্ত্রিক সরকার নির্বাচন, এই যে কথাগুলো বলেছে, এগুলো বলার পরেও কি অভ্যুত্থানের আশঙ্কা কাটছে না? এটাই তো বারবার এই প্রশ্নটা উঠছে। আসলে যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তো 2টো পক্ষ, এ পাশে জামাত এবং ওই এনসিপি এবং তাদের সঙ্গে মোহাম্মদ ইউনূস, তাদের সামনে এ পাশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর তার সাথে বিএনপি। এবার এই ক্ষেত্রে এই যে কোয়ালিশনটা দেখছেন সেটা কিন্তু কমপ্লিটলি ওই নির্বাচনকে কেন্দ্র করে। এপাশে বিএনপি এবং সেনা তারা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস আর তার সাঙ্গপাঙ্গরা তারা ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো এক সময় ইলেকশন করবে, এইরকম একটা ব্যাপার আর কি। এবার সেটা যদি হয় তাহলে বুঝতে পারছেন টান একটা টেনশনের জায়গা, এবং সেখানে কোনোভাবে সেনা যদি নির্বাচনটাকে ডিসেম্বরের মধ্যে করানোর জন্য আপাতত ক্ষমতা হাতেও নিয়ে নেয়, তাতেও তো অবাক হওয়ার কিছু থাকবে না। এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই যে ঢাকায় বললাম না এত সেনা মোতায়েন হয়ে গেছে, এসব কি তারই ইঙ্গিতবাহী? দেখুন, যে কোনো দেশেই কিন্তু সেনা আর পুলিশ এক নয়। পুলিশকে 1 বছর আগে রাস্তায় ফেলে খুন করা গেছে, কিন্তু সেনাকে ধমকাতে গেলে যে হিতে বিপরীত হতে পারে, সেনা যে তার সিংহাসনটাই নাড়িয়ে দিতে পারে, এটা বুঝেই কি জামাতকে দিয়ে এই নিঃশর্ত ক্ষমা প্রার্থনাটা করিয়ে ফেললেন ইউনূস। এটাও একটা ক্ষমা তো চাইল জামাত, চাওয়া লোকে। দেখুন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু এখনও মনে করেন এই জামাতিদের মাথার ওপর ইউনূসের হাত না থাকলে বা সরে গেলে এই জামাতিদের বাংলাদেশকে বিপথে নিয়ে যাওয়ার স্বপ্নটা একদিনে তারা ধূলিসাৎ করে দিতে পারেন। যেখানে রাজনৈতিক শক্তির বিচারে এই জামাতের কোনো অবস্থানই নেই, সেই অর্থে বিএনপি, এমনকি এখন এই
সদ্য নির্বাসিত বা স্থগিত বা যাই বলেন আর কি আওয়ামী লীগ, এদেশ প্রত্যেকের থেকে অনেক পিছিয়ে তারা। তারপরেও এদের এই যে ইউনুসের শক্তিতে বলিয়ান হয়ে এই লম্ফঝম্প, এটা কিন্তু বাংলাদেশের মানুষ কোনোভাবেই মানতে পারছেন না। জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনো আনরিজলভড। এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট অংশীজন দেশকে ভালোবাসে, সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কথা দিচ্ছি মহান আল্লাহর একান্ত ইচ্ছায়, প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো। এবং এই রকম একটা পরিস্থিতিতেই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আজ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে জামাতের একটা বৈঠক হয়েছে। এবার কি বিষয়ে কথাবার্তা হয়েছে সেটা জানতে চাইলে জামাতের শীর্ষ নেতা বলেছেন তারাও যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন চান সেটাই নাকি সেনার দফতরে গিয়ে জানিয়ে এসছেন। আর যেটা বলেননি সেটা কি, যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন প্রধান উপদেষ্টা পদে ইউনুস যাতে নিরুপদ্রবে কাটাতে পারেন এবং জামাতিরা যাতে আপাতত একটু যা যা অন্যায় ঠন্যায় করেছে তাদের কাছ থেকে এই অস্ত্র শস্ত্র উদ্ধার এবং তাদের এই যে বিভিন্ন বদমাইশি এবং অন্যায় কাজকর্ম তার জন্য যাতে তাদের ধরপাকড় না করা হয়, সেনার কাছ থেকে কি সেই আশ্বাসটাই জোগাড় করে নিতে গেছিলেন বাংলাদেশের জামায়াত নেতারা? দেখুন, এই যে সুষ্ঠু একটা নির্বাচনের কথা তারা বলছেন না, প্রশ্ন তো সেইখানটায়। সুষ্ঠু নির্বাচন তো বুঝলাম, সেটা হবে কিভাবে? আজকেই তো বেকসুর খালাস পেয়েছেন জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম। এবার এর ছাড়া পাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ কেন, তাৎপর্যপূর্ণ কেন জানেন তো? তার কারণ ওনার ফাঁসির হুকুম হয়েছিল, উনি ফাঁসির দিন গুনছিলেন। অর্থাৎ মৃত্যুদণ্ড পাওয়া একজন আসামি এই আজহারুল ইসলাম, রাজাকার অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাক সেনার পক্ষ নিয়ে ওই বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যায় অভিযুক্ত ছিল এই লোকটা। আজহারুলকে 2014 সালে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত, অথচ ইউনুস ক্ষমতা পেয়ে এই জামাত নেতার বিরুদ্ধে সমস্ত রাষ্ট্রীয় অভিযোগ তুলে দিয়েছেন। তার অন্তর্বর্তী সরকার আদালতে অ্যাপিল করেছিল, আর সেই অ্যাপিলের শুনানিতেই আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাতের অন্যতম এই নেতাকে বেকসুর খালাস দিয়েছে, দ্রুত তাকে জেল থেকে ছাড়তে বলেছে। এমন একজন মানুষ যার বিরুদ্ধে মানবতা বিরোধী সমস্ত অভিযোগ ছিল, যখন বাংলাদেশের মানুষকে হত্যার অভিযোগ ছিল, সেই মানুষটাকে ছাড়ানোর জন্য যখন এই সরকার উদ্যোগী হয়, তখন বুঝতে পারছেন তো এই সরকার আসলে ঠিক কী চায়? তখন বুঝতে পারছেন তো বাংলাদেশে মানবতা বিরোধী পরিবেশ তৈরি করাটাই সে দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। তাই কি নিজেদের নাগরিকদের নিতেও তারা অস্বীকার করছে? এটা তো পরিষ্কার হয়ে গেছে। এই সরকারের কাছে প্রথম কথা মানবিকতা বলে কোনো শব্দ নেই, দ্বিতীয়ত তারা নিজেদের দেশের নাগরিকদেরও নিজেদের বলে স্বীকারই করে না। ইনফ্যাক্ট তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, থাকে থাক, মরে মরুক, তাদের নিজেদের স্বার্থসিদ্ধিটাই এক এবং একমাত্র লক্ষ্য। এই জন্যই তারা নিজেদের নাগরিকদের নিতে অস্বীকার করেছে। নিজেদের নাগরিক নেওয়া কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? ওই বাংলাদেশ তারা রেগুলার বেসিসে আমাদের এখানে যে অনুপ্রবেশকারী রফতানি করে সেটা তো এতদিন আপনারা জেনে বুঝে গেছেন আর কি। ভারতও বুঝেছে কি লেভেলে এতদিন ধরে তারা রফতানি করেছে অনুপ্রবেশকারী, সেটা তো এখন ভারত হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং সেটা বুঝতে পেরেই ভারত এই সবগুলোকে বাছাই করে তাদের আবার বাংলাদেশে ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছে। আর তখন বাধা কে দিচ্ছে জানেন? নিজের দেশের মানুষকে নিতে বাংলাদেশই বাধা দিচ্ছে। এবার ভাবছেন কেন দিচ্ছে?
তার খানিকটা আন্দাজ পেয়েছেন, আর বাকিটা বোঝাতে গেলে আরও কয়েকটা কথা তো বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। আজকাল আমরা খুব শরীর স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, জানেন তো। মাঝে মধ্যেই আমরা ওই ডায়েটিশিয়ানদের কাছে যাই, তারা সব হিসেব কষে আমাদের ডায়েট চার্ট তৈরি করে দেন, সেসব মেনে খাবার দাবার খাই, একটু হালকা এক্সারসাইজ করি। হ্যাঁ, তো এই ডায়েটিশিয়ানরা একটা কথা খুব ব্যবহার করে, ডিটক্স। কথায় কথায় বলে ডিটক্স করতে হবে। বেশি রিচ খেয়েছেন, ডিটক্স করে ফেলুন। পার্টি করেছেন, জমিয়ে করেছেন তো কোনো ব্যাপার না, কিন্তু ডিটক্স করুন। এবার এই ডিটক্সিফিকেশন ব্যাপারটা খুব তার মানে দরকারি, এটা তো বোঝা গেল। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে শরীরে জমে থাকা বাড়তি বর্জ্য বার করে দেওয়া, যেগুলো সময় মতো বের না করলে শরীরটা খারাপ হবে। এই হচ্ছে মোদ্দা কথা। তাই সময় থাকতে থাকতে শরীরকে বর্জ্যমুক্ত করুন। এবার খেয়াল করে দেখুন, এই তথ্যটা বা এই তত্ত্বটা, এটা শরীর হোক বা দেশ, দুয়ের ক্ষেত্রেই তো প্রযোজ্য। যেখানেই বর্জ্য আছে সেখানেই বর্জ্য পরিত্যাজ্য, এটাই বাধ্যতামূলক। আমরা সবাই জানি এগুলো, কিন্তু যে কথাটা আছে না, ছোড়ায় না শোনে ধর্মের কাহিনী, কেউ কেউ বুঝেও বোঝে না। তাই দেশের আর দশের মঙ্গলে বোঝানোটা আজ খুব জরুরি হয়ে পড়েছে, জানেন তো। দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশের বোঝাটা আমাদের দেশের ক্ষেত্রে কি? অতিরিক্ত বর্জ্য, অত্যন্ত ক্ষতিকর বর্জ্য। সুতরাং এই বর্জ্য পরিত্যাগ করাটা খুব জরুরি। সেই সময়টা এসে গেছে। 2016 সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু রাজ্যসভায় একটা লিখিত প্রশ্নের জবাবে বলেছিলেন, অন্তত 2 কোটি অবৈধ বাংলাদেশি রয়েছেন ভারতে। 2016 তখন ছিল 2 কোটি, আর আজ 2025, প্রায় 10 বছর বাদে সংখ্যাটা আজ কততে দাঁড়িয়েছে সেটা বলাটা খুব মুশকিল। কিন্তু সংখ্যার যে বহুগুণে বেড়েছে সেটা নিয়ে জাস্ট কোনো সন্দেহ নেই, জানেন তো। সুতরাং বাংলাদেশে অশান্তির সুযোগে আর এই কাঁটাতারহীন সীমান্তের কারণে কত বাংলাদেশি আপনার আমার সঙ্গে মিশে আমাদের অর্থনীতিতে থাবা বসাচ্ছেন, এবং কোথাও কোথাও আমাদের জীবনেও থাবা বসাচ্ছেন, সেটা ভাবতে হবে না? ভাবা তো দরকার। গত 19শে মে সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণে বলে দিয়েছে যে ভারত কোনো ধর্মশালা নয়। গোটা বিশ্বের উদ্বাস্তুদের এভাবে আশ্রয় দেওয়া যায় না। তাই সময়ের প্রয়োজনেই এই বর্জ্য নিষ্কাশন পর্বটা শুরু হয়েছে। দরকার ছিল, খুব দরকার ছিল। বাংলা, রাজস্থান, গুজরাট, আসাম, মানে এই রাজ্যগুলো তো মোটামুটি অবৈধ বাংলাদেশিতে ভরে গেছে বলে মনে করা হচ্ছে। তাই এদের ধরা হচ্ছে আর তারপর সীমান্তের ওপারে পুশব্যাক করা হচ্ছে, মানে বাংলাদেশের কাছে ফেরত পাঠানো হচ্ছে। মানে আমরা যেটা পুশব্যাক করছি, বাংলাদেশের কাছে এটা পুশ ইন। ব্যাপারটা এটা ভাল লাগেনি বাংলাদেশে। ন্যাচারালি তাদের আর কেন ভাল লাগবে? তারা যে এত কষ্ট করে রফতানি করেছিল উৎপাদগুলো, সেগুলো আবার ফেরত দিতে হচ্ছে। তাদের নিজেদের একটুখানি স্বস্তি হয়েছিল আর কি। তো তারা ভেবেছিল তাদের কাছে, ইউনুসের কাছে, যে দেশের মানুষ বর্জ্য, এটা তো বুঝেই ফেলেছেন। তো সুতরাং তারা যা যা পাঠিয়েছিল সেগুলো এখন ফেরত যাচ্ছে। ব্যাপারটাকে মানবিকতার অ্যাঙ্গেলে দেখা উচিত বলে বাংলাদেশের অনেকে বলতে শুরু করেছে, জানেন তো। এটা খুব অমানবিক কাজ হচ্ছে, পাঠানোটা যেন খুব মানবিক কাজ হয়েছে। দেখুন, এই বিষয়টা না পরিষ্কার করে বুঝে নেওয়াটা খুব জরুরি। এই যে দেশভাগ, দাঙ্গা বা মুক্তিযুদ্ধ, এসব কারণে ওপার থেকে এপারে চলে আসা উদ্বাস্তুদের সাথে বর্তমানে ভারতে থাকা এই অবৈধ বাংলাদেশিদের তফাৎ কিন্তু বিরাট এবং সুস্পষ্ট। এটা নিয়ে কোনো রকম দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় কোনো কিচ্ছু রাখা উচিত না। শরণার্থী এক জিনিস আর অবৈধ বাংলাদেশি আরেক জিনিস, দুটোকে গোলালে চলবে না কিছুতেই। আমাদের দেশ এমনিতে খুব নরম সরব, বসুধৈব কুটুম্বকমে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি গোটা বিশ্বই আমার মানে একটা আত্মীয়তার সম্পর্কে বাঁধা। আমরা বিশ্বাস করি অতিথি দেবো ভব, দেবজ্ঞানে আমরা আমাদের অতিথিদের সেবা করি। কিন্তু অবৈধ উপায়ে দেশে লুকিয়ে থাকা দুষ্কৃতী
জঙ্গি বা রোহিঙ্গারা আর যাই হোক আমাদের অতিথি নয়। এদের অতিথি ভেবে ভুল করার কোনো মানেই হয় না। আর দেবতা তো অবশ্যই না, এরা আমাদের দেশের শত্রু। তাই সরকার শত্রু খেদাবের অভিযানে নেমেছে। গোটা ব্যাপারটা এইভাবে দেখা উচিত। এটা নিয়ে যাদের মনে বিন্দুমাত্র সংশয় রয়েছে, এবং এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই তো বলার একটা অধিকার পেয়ে গেছে, খুব খোলামেলাভাবে নিজেদের মন্তব্যগুলো আমরা দেখছি জনমানুষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। সেটা ওই বাংলাদেশের যেরকম হয় এই পাশেও হয় আর কি। তো অনেকে এরকম মাঝে মধ্যে অনেকের ভেতরে সেই মানবতাগুলো চাগার দেয় আর কি, তখন তারা সেগুলো প্রকাশ করে। তাদের একটু ভেবে দেখা উচিত। এই মানবতার নাম করে ওই ভাবের ঘরে চুরি করাটা কতদিন চলবে? কেউ আমাদের কাছে আসবেন অতিথি সেজে, আমরা ধরে নেবো অতিথি, বেআইনিভাবে আসবে আমরা ধরে নেবো অতিথি, আমরা বলবো অতিথি সুতরাং দেব, আর সে অসুরের মতো আমাদের সর্বনাশ করে চলে যাবে। মেনে নেওয়া যায় কি? দেখুন, গত কয়েকদিন ধরে এই প্রসেসটা চলছে, এই ফেরত পাঠানোর কাজটা চলছে। অবশেষে কাল মুখ খুলেছে বাংলাদেশ, তাও অন্তর্বর্তীকালীন সরকার মুখ খোলেনি। মুখ খুলেছে কে জানেন? ওখানকার সেনাবাহিনী। যে সেনা সরকারের সঙ্গে যুদ্ধ করবে না সন্ত্রাসের সঙ্গে, সেটাই বুঝে উঠতে পারছে না। দেখে মনে হচ্ছে এরা মোস্ট কনফিউজড একটা সেনাবাহিনী। সেই জন্য কি করবে বুঝে উঠতে না পেরে তারা কিছু নীতিবাক্য শুনিয়েছে আমাদের। আর সেই নীতিবাক্যগুলো বেশ ইন্টারেস্টিং। আমার কি ধারণা জানেন, এগুলো আসলে তারা মনে মনে ওই ইউনুসকে শোনাবেন বলে কোথাও ঠিক করেছিলেন, কিন্তু ইউনুসকে বলার এখনও চান্স পায়নি। ওই জামাতের এসেছিল তো, পরে যখন পাবেন নিশ্চয়ই শোনাবেন। আপাতত সবার কাছেই, ওদের কাছে তো একটাই মাত্র কমন টার্গেট, ভারত। ভারতকেই শুনিয়ে দিয়েছে। পুশিন আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। কাম্য নয়। আচ্ছা, পরেরটা কি বললেন? নট অ্যাকসেপ্টেড না এক্সপেক্টেড? যা কিছু একটা, এই দুটোর মধ্যে একটা কিছু বলতে চেয়েছেন আর কি, ধরে নিচ্ছি। অথবা এই দুটোই বলতে চেয়েছেন, এটাও ধরে নিচ্ছি। এটা তো মূল বক্তব্য। কেন কাম্য না? এবং ওখান থেকে যখন এখানে এসছিল সেটাই কি কাম্য ছিল? আর আরেকটা পয়েন্টে কি বলা হলো? সরকার বললে সেনা ইনভলভ হবে। এক এক করে সব কটা কথায় আসছি। প্রথমে বলি কোনটা কাম্য নয়। বাংলাদেশের নাগরিক অবৈধ উপায়ে ভারতে থাকছিল, এটা কাম্য? অবৈধ বাংলাদেশিরা আমাদের মানব সম্পদ, আমাদের সম্পত্তি, আমাদের অর্থনীতি সব কিছুতে ভাগ বসাচ্ছিল, এটা কাম্য? নাকি বাংলাদেশ তাদের নিজেদের নাগরিককে কাম্য নয় বলে ভাবছে? বাংলাদেশ কি বাংলাদেশিদেরই বর্জ্য ভাবছে? নিজেদের নাগরিককেই যারা মানছে না, তারা নিজের দেশের আইন কানুন, সরকার, সেনা এগুলোকে কিভাবে মানবে বলুন তো? এবং মানুষই বা তাদের দেশের আইন কানুন, প্রশাসন এগুলোকে কিভাবে মানবে? সবাই তো সবার কাছে বর্জ্য। সুতরাং দেশ জুড়ে যা হবার, যা চলার সেটাই চলছে, সেটাই হচ্ছে। বাংলাদেশ আর্মির ব্রিগেডিয়ারের আরেকটা কথাও কানে লাগলো, ওই সেকেন্ড পয়েন্টটা, সেনা ইনভলভ হবে সরকার বললে। এবার কোন সরকার? অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার। এবার এই ইউনুস সরকারের প্রতি যে সেনার কি মনোভাব, সেটা তো খুব পরিষ্কার। আবার আরেকটা জিনিস আছে, এই ফাঁকে বলে নিই, মানে এই ভদ্রলোকের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল সেনাকর্তা তো। এখন কিন্তু কেউ জিজ্ঞেস করে বসবেন, আচ্ছা আপনি কোন পক্ষ? ওয়াকারুজ্জামান পন্থী, মানে বর্তমান সেনাপ্রধান পন্থী, নাকি ওই আরেকজন আছে কামরুল হাসান, সেই পন্থী?
এইটা হচ্ছে খুব মজা, সেনাটাও দুটুকরো হয়ে গেছে। যাই হোক, এবার এই যদি ওয়াকারুজ্জামান এই মুহূর্তে যিনি সেনা প্রধান তার পন্থী এই অফিসার হন, তাহলে তো তার খেয়াল রাখা উচিত। যে সরকারের উপদেষ্টা খলিলুর রহমান খোদ সেনা প্রধানকেই সরানোর ছক কষছিলেন বলে শোনা যাচ্ছে, যে সরকার নিজের দেশের সেনা প্রধানকেই মানছে না, সেই সরকারের কথা শুনে সেনা ইনভলভ হবে, এইটা না ওই কত্তা ঘোড়ায় শুধু হাসবো না, আস্তে আস্তে গড়ায় পড়বো। এবার বাংলাদেশের সেনার কথাগুলো আমরা তাই সিরিয়াসলি নিচ্ছি না, এগুলো বলতে হয় তাই জন্য বলছেন এইভাবে ধরছি। কিন্তু আরেকটা যে কাণ্ড ঘটেছে সেটাকে ভারত সরকার খুব সিরিয়াসলি নিচ্ছে। আজ গুজরাট থেকে ধৃত 14 জন বাংলাদেশিকে অসমের মানকাচার সীমান্ত দিয়ে পুশব্যাক করা হচ্ছিল, মানে বাংলাদেশি বেআইনি বাংলাদেশে ফেরানো হচ্ছিল। আর তখনই বিএসএফকে বাধা দেয় বিজিবি। ওদের সীমান্তরক্ষী বাহিনীর বাধা সত্ত্বেও বিএসএফ কিন্তু এতটুকু ধৈর্য হারায়নি, ঠান্ডা মাথায় পরিস্থিতিটা আয়ত্ত রেখেছে। তবে বাংলাদেশি বর্জ্যকে ওপার গ্রহণ করতে গরিবসী করায় আমাদের দেশের জনতা খানিকটা তাদের বুঝিয়েও দিয়েছেন যে জনতা খেপে গেলে ওই বিজেপিকেও দিয়েও কিছু করা যাবে না আর কি। ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে বরঞ্চ শূন্যে 4 রাউন্ড গুলি ছুঁড়েছে বিএসএফ, কিন্তু বিজেপিকে এখন অবধি কিচ্ছু বলেনি। কেন বলেনি জানেন? প্রথমবার ভুল করলে সেটা ভুল, কিন্তু বাংলাদেশ যেন ভুলে না যায় বারবার ভুল করলে সেটার ভুল নয়, ইচ্ছাকৃত অন্যায়। এবার অবৈধ বাংলাদেশিদের যারা সাহায্য করছে তারাও তো সমান দোষী। আমাদের এখানে রাজনীতির স্বার্থে বা টাকার লোভে যারা ওপারের ওই অবৈধ লোকজনকে সরকারি নথি পাইয়ে দিচ্ছে তারাও তো একইভাবে দেশদ্রোহী। আর এই কথাটা কম বেশি কিন্তু সব রাজনৈতিক দলই এখন গিয়ে স্বীকার করে নিচ্ছে। সর্বস্তরে এই আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, রেশন কার্ড, এই পদ্ধতিতে যদি আপনি যান তাহলে এর শুরুটা হয় জনপ্রতিনিধিদের হাত দিয়ে। কেন্দ্রের ছানবিন করার, স্ক্রুটিনি করার বিফলতা আছে। এ রাজ্য এটা করবে, এটাই এই রাজ্যের সংস্কৃতি। পশ্চিমবঙ্গের তৃণমূল এটা করেই ক্ষমতায় আসে। এখানে পয়সা ফেরত তামাশা দেখুন। দেখুন, এই বাংলাদেশের থেকে তো এখানে আর ফেরত পাঠানোর কিছু নেই, ওরা সবাই আর কি এই লেনদেনটা খুব ভালো জানে। আমাদের এখান থেকে আমরা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠিয়ে দিচ্ছি, সুতরাং ওরা ওখান থেকে চেষ্টা তো করবেনই নিশ্চয়ই কাউকে না কাউকে ফেরত পাঠাতে। কাকে পাঠাবেন? ওরা যেটা করছেন সেটা হচ্ছে এখান থেকে যত এই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে তত তাদের দেশে ওই নিরীহ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করবে। যশোরে হয়েছে, সিলেটে হয়েছে, আর কোথায় কোথায় আবার হবে জানি না। এর আগে যা যা হয়েছে সেগুলো তো আপনাদের জানিয়েছিলাম। দেখুন, যদি তারা ওখানে ভারতীয়দের পেত তাহলে কি করতো? তাহলে নিজের দেশের মানুষকেই করছে, ভারতীয়দের পেলে কি করতো বলুন তো? অবশ্য ভারতীয়দের ওখানে যে খুব বেশি কিছু দরকার আছে বা এখান থেকে ভারতীয়রা গিয়ে ওখানে কিছু করবে এত দুরবস্থা বোধহয় ভারতীয়দের খুব বেশি হয়নি। আসলে ওটা জুজু দেখে ওরা। বাংলাদেশের আসিফ নজরুল ওই এক উপদেষ্টাদের মধ্যে একজন, ওই ভীষণ বড় হিরো ছিলেন ওই জুলাই আগস্টের সময়, অধ্যাপক নাকি, যাই হোক, তিনি বলেছিলেন যে ভারতের 25 লক্ষ নাগরিক নাকি বাংলাদেশে চাকরি করে। ভাবা যায় 25 লক্ষ দেখে ভাবছিলাম যে আরে হলোটা কি, আমাদের দেশে এমনি কাজকর্ম নেই এটা নয় ধরলাম, কিন্তু বাংলাদেশে এই লেভেলের কর্মসংস্থান হচ্ছে, তাহলে তো এখান থেকে বাকি সবাইও এই যারা ধর্ণা দিচ্ছেন বিভিন্ন জায়গায় তারা এরপরে পাটনায় যাচ্ছেন, তারা ওই শিক্ষকতার কাজ করতে বা ওইগুলোর চাকরি বাকরির খোঁজে, তারা আর ও সমস্ত জায়গায় যাবেন না, তারা তো সব সার বেঁধে বাংলাদেশ যাবেন। 25 লক্ষ নট এ ম্যাটার অফ জোক, বা ভারত থেকে গিয়ে ওখানে চাকরি করছে। ওদের সংবাদ মাধ্যমেই দেখলাম এখন আর এটা নিয়ে কোনো তথ্য দিতে পারছে না ওরা। লাইভ টেলিভিশন ডিসকাশনে ওদের যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন একেবারে ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। এখন স্বীকার করে নিচ্ছে ওগুলো একটু বাড়াবাড়ি হয়ে গেছে আর কি, ওটা ঠিক না, অতটার ব্যাপার, ওরম ব্যাপার না, কাউকে খুঁজে পাওয়া যায়নি। আরেকটা ব্যাপারেও ওরা পরিষ্কার করে দিচ্ছে, মানে কিভাবে লোক খেপিয়েছে আর তার সঙ্গে বাস্তবে
কথাটা যে কতটা ফারাক সেটা ওদের প্রত্যেকটা বিষয়ে বোঝা যাচ্ছে। এতদিন কি বলেছিল, শেখ হাসিনা নাকি ভারতের কাছে সব কিছু বিক্রি করে দিয়েছেন, একটার পর একটা চুক্তি করেছেন, আর নাকি ভারতের তাবেদারি, ভারতের একদম দখলদারিতে চলে গেছে বাংলাদেশ। ওখানকার প্রেস যিনি সচিব এই মুহূর্তে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং ওখানকার অন্যান্য কর্মকর্তাদের জিজ্ঞেস করা হয়েছিল, এখন যারা উপদেষ্টা, যে এখন তো আপনাদের হাতে সব কিছু আছে, আপনারা খতিয়ে দেখেছেন? বলেছেন হ্যাঁ, মোটামুটি 100 মতো চুক্তি আছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন ওই 100 চুক্তির মধ্যে এমন কিছু আছে যেটা থেকে পরিষ্কার ভারতের কাছে দেশটা বেচে দেওয়া হয়েছিল? ওরা বলেছেন সেরকম কিছু এখনো তাদের চোখে পড়ে। বলেছেন আপনারা কি মনে করছেন যে এই চুক্তিগুলোকে বাংলাদেশ বাতিল করে দেবে? বলছে না না, বাংলাদেশ ওগুলো বাতিল করবে না। আসলে ভারত যে চুক্তিগুলো এবার বাতিল করতে শুরু করেছে, এইবার ওরা ওই স্বপ্নের জগৎ থেকে ধপাস করে মাটিতে এসে পড়েছে। বুঝতে পেরেছে ভারত একটার পর একটা চুক্তি বাতিল করলে বাংলাদেশের কি হাল হবে। আসলে যেন তেন প্রকারেণ ভারতের নামে কিছু বলতে পারলে, নিন্দে করতে পারলেই এই বাংলাদেশের কার্যসিদ্ধি। কিন্তু এইসব নিয়ে আমাদের বসে থাকলে তো চলবে না। 2016-তে বাংলাদেশির সংখ্যা যদি 2 কোটি থাকে, 9 বছর পর, 10 বছর পর সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছেছে ভাবতে পারছেন? গতকাল কোচবিহার সীমান্ত দিয়েও বাংলাদেশিদের পুশব্যাক করানো হয়েছে। আতঙ্কের সম্ভাবনাটা কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই নদিয়ার সীমান্ত দিয়ে দেশে ফিরতে গিয়ে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছিল 2 অবৈধ বাংলাদেশি। এই কিছুদিন আগের কথা। আইন মেনে তদন্ত করতে গিয়ে কি দেখা গেছে জানেন? এই ধৃত 2 জন এরা আসলে মায়ানমারের রোহিঙ্গা, বাংলাদেশ দিয়ে ঢুকেছিল। তারা মায়ানমারে জঙ্গি ট্রেনিং পর্যন্ত নিয়ে ফেলেছে। এদেরকে ঘাট ধরে তাড়ানো হবে না কেন? বাংলাদেশের এতে আপত্তিটাই বা কেন? এটাও তো বড় প্রশ্ন। এটার সুস্পষ্ট কারণ রয়েছে। আসলে হাসিনা সরকারের পতনের পর এই ইউনুস আর খলিলুর রহমান জুটি আরাকান আর্মির সমর্থনে কাজ করছে, কারণ সেখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে। আমেরিকার স্বার্থেই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারটা কাজ করছে। কিন্তু তাতে তো আমাদের বিপদের ঝুঁকি। কেন ক্ষতির সম্ভাবনা একটু ভালো করে ভেবে দেখুন তো। এই যে এই মুহূর্তে অন্তত 13 লক্ষ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে, সেই লোকগুলোর থেকে হয়তো 2 জন মাত্র এই ঢুকতে গিয়ে ধরা পড়েছে 2 জন। এই 13 লক্ষের থেকে কজন বা 13 লক্ষের বাইরেও কজন আমাদের দেশে ঢুকে পড়েছেন তার কোনো গ্যারান্টি আছে? এবার এদের সবার যদি ওই জঙ্গি ট্রেনিং থেকে থাকে, তাহলে আমরা কোন আতঙ্কের মধ্যে বাস করছি বুঝতে পারছেন? আর বাংলাদেশের যে অবস্থা, ওই 13 লক্ষকে নিয়ে বাংলাদেশে বেকারত্ব চরমে উঠেছে, ব্যবসা বাণিজ্য তার তো দফা রফা, তলানিতে যাওয়া জিডিপির কারণে নাজেহাল ওরা, খাবার দাবার সব কিছুতে চাপ। এর মধ্যেই 13 লাখ রোহিঙ্গার বোঝা। এই বোঝার সঙ্গে জুড়ছে আমাদের ঘাড় ধরে তাড়ানোই অবৈধ বাংলাদেশিরা। বুঝতে পারছেন, একদিকে রোহিঙ্গা আর একদিকে ভারতের এই পুশব্যাকে স্যান্ডউইচ অবস্থা। সেই জন্যেই নিজেদের লোককেও নিতে অনীহা দেখাচ্ছে। শুধু কি অনীহা, বাংলাদেশের এত চাপ যে ওদের নাগরিককে জোর করে এদিকে ঠেলে দিচ্ছে, তাও বিশেষভাবে সক্ষমকে। আর কি অবস্থা হচ্ছে ভাবতে পারবেন না। আজ জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে এক বিশেষভাবে সক্ষম যুবককে এপারে পাঠিয়ে দিয়েছে বিজিবি। মানবিকতা বিভিন্ন বড় বড় কথা বলছে তো ওখানকার মানুষ। এক্ষেত্রে মানবিকতা জাস্ট গোল্লায় গেছে। বিএসএফ বিষয়টা দেখতে পেয়ে যুবকটাকে ফিরিয়ে নিতে বলে, কিন্তু বিজিবি জানায় যুবক নাকি ভারতের। আর কি করেছে জানেন? ওই অসুস্থ যুবককে সীমান্তে ফেলে রেখেছে। এই যুবকের পকেট থেকে বাংলাদেশের নথি উদ্ধার হওয়ায় শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হয় বিজিবি। কিন্তু ভাবতে পারছেন কি অবস্থা এদের? দেখুন, যা মনে হচ্ছে
যে কোনো বাংলাদেশিকেই পারলে, যতজনকে পারবে ওরা এখন আমাদের দেশে ঠেলে দিতে পারলে বাঁচে, আর তার সঙ্গে ওই 13 লাখ রোহিঙ্গার মধ্যে থেকে যতজনকে পাচার করা যায়। তাই এপারে আর কেউ বোধহয় নিশ্চিন্ত নন। দেখুন, সজাগ থাকতে হবে। আজ বাংলাদেশের কুষ্টিয়ায় সুব্রত বায়েন নামে এক দুষ্কৃতী ধরা পড়েছে। এই সুব্রত বায়েনের সাগরেদ হচ্ছে আরেক কুখ্যাত দুষ্কৃতী মোল্লা মাসুদ। এই দুজনে মিলে একটা সময় কোথায় ছিল জানেন? কলকাতার তেঘরিয়ায়। ভাবা যায়? অবৈধভাবে যাতায়াত ছিল দুই দেশে। ওদেশে অন্যায় করতো, এদেশেও কি করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার এদেশে চাপ খেলে ওপাশে, ওপাশে চাপ খেলে এপাশে। এদেরকেই খুঁজে বার করতে হবে, তাড়াতে হবে। আর সেই সঙ্গে এখানকার সেই সবাইকে পুশব্যাক করতে হবে যারা অবৈধ উপায়ে থাকছেন, খাচ্ছেন, সরকারি ভাতা নিচ্ছেন, ভোট দিচ্ছেন, এমনকি কেউ কেউ ভোটেও দাঁড়িয়ে যাচ্ছেন। এই লাভলি খাতুনের কথাই ধরুন। প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূলের টিকিটে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হয়ে গেছিলেন। হাইকোর্টের নির্দেশে তদন্তে ধরা পড়ে যে লাভলি খাতুন আসলে বাংলাদেশের রাজশাহীর নাসিয়া শেখ, বাবার নামটাও জাল। অথচ ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার, আধার, সব কার্ড, যত রকম কার্ড ফার্ড হয় সব তৈরি করে ফেলেছিলেন। ভাগ্যিস তার দলেরই ক্যান্ডিডেট, যিনি তার কাছে কোথাও পরাজিত হয়েছিলেন, তিনি অভিযোগ করায় ধরা পড়ে গেছেন। কিন্তু এবার পর্দা ফাঁসের পর সব দল এখন দূরত্ব তৈরি করছে। খেয়াল করে দেখুন, কংগ্রেস প্রথমে প্রার্থী করেছিল, তাদের টিকিটে জিতেছিলেন, তৃণমূলকে হারিয়ে জিতেছিলেন, তারপর তৃণমূলে চলে এসেছিলেন, এসে তৃণমূলের প্রধান হয়ে গেছিলেন। মানে কেউ, প্রত্যেকেই কিন্তু এ ব্যাপারটার মধ্যে দায় এড়াতে পারেন না। দূরত্ব তৈরি করুন, দায় সেটা কি এড়াতে পারবেন? রাজনৈতিক দল কাকে প্রার্থী করছে, কাকে অন্য দল থেকে নিচ্ছে, নিয়ে প্রধান করছে, মিনিমাম সেটুকুনিও খেয়াল রাখার দায় বা দায়িত্ব কারণ নেই। ভাবুন তো, এই রাজনীতিতে আমি আপনি কতটা সুরক্ষিত থাকতে পারি? প্রশাসনিক তদন্তে প্রমাণিত লাভলি খাতুন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। তবুও তৃণমূলের প্রাক্তন প্রধান লাভলি খাতুন এখনও ভারতেই। নিজের নাম হারিয়ে আসল পিতৃ পরিচয় গোপন করে এলাকার একজন বাসিন্দাকে বাবা সাজিয়ে ভারতীয় হয়েছিলেন লাভলি। পাকা বন্দোবস্ত একেবারে। অন্যের পরিচয়পত্র ব্যবহার করে ও জাল নথি পেশ করে ভোটার কার্ড, আধার কার্ড, ওবিসি শংসাপত্র সব করে ফেলেছিলেন তিনি। প্রশ্ন একটাই, সব কি একাই করেছিলেন? এরপর গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন। তারপরই যোগ দেন ঘাসফুল শিবিরে। তৃণমূল তাকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসায়। এরপরেই ওই গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য লাভলির বিরুদ্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। তা নিয়ে হাইকোর্টে মামলাও হয়। আদালতের নির্দেশে বিডিও, এসডিও ব্যবস্থা নেন। লাভলির ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। খারিজ হয় তার প্রধান পদ। প্রকাশ্যে আসে লাভলির আসল নাম নাসিয়া শেখ। বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা তিনি। লাভলির বাবার নাম জামিল বিশ্বাস। ডকুমেন্টস কিভাবে নিয়েছে না নিয়েছে এর মধ্যে আমার সব জালি আছে। আইনকে অমান্য করে এটা কাজ করেছে, মানে এটা হলো 1 নম্বর কথা হলো এটা মানে চাল ওরা যেটা করেছে ওটা মিথ্যা। প্রমাণিত হয়েছে বাংলাদেশি, কিন্তু প্রধান পদ খারিজ হলেও দলীয় সদস্য পদ সেটা কি বাতিল হয়েছে? অভিযোগ, না, বাতিল করা হয়নি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আপিল জানাবো, তাকে বাংলাদেশে পুশব্যাক করা উচিত। প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি সেই মতো ব্যবস্থা না নেয় আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানাতে বাধ্য হব। সে সরকারি দলের লোক, ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না। অন্য দলে যারা করে বা অন্য দলের যারা সমর্থক বা ভোটার, তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই একথা হলফ করে বলা কঠিন। অস্বস্তি বাড়তেই লাভলি খাতুনের থেকে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। জাল সার্টিফিকেট যদি আমরা জানতাম তাকে আমরা নমিনেট করতাম। আমাদের এত খারাপ সময় আসেনি, আমাদেরও জানা ছিল না, না জানার ফলে আমাদের ভুল হয়েছে। এটা করা উচিত হয়নি এবং দলের সঙ্গে বেইমানি করেছে। যাকে নিয়ে এত তরজা, সেই লাভলি খাতুনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বাঘমারা গ্রামের বাড়িতে কেউ ছিলেন না।
গ্রামবাসীরা জানান প্রধান পথ চলে যাওয়ার পর থেকে লাভলি ও তার পরিবার খুব কম সময় গ্রামে থাকেন, কিন্তু যার বাংলাদেশে থাকার কথা তিনি এখনো এই বাংলায় আছেন কি করে? প্রশ্নটা তো থাকছেই। তাহলে খারাইলোটা কি? দুপরের বাঙালি দুটো নতুন শব্দ শিখলেন। ভাগীরথীর তীরের মানুষ শিখলেন পুশব্যাক, আর পদ্মাপাড়ের মানুষ শিখলেন পুশ ইন। এবার পুশব্যাক মানে আর কি কি হয় তা তো শিখবো, তবে তার আগে শিখবো সেই জিনিসটা যাকে পুশব্যাক করা যায় না। এই শিক্ষাটা দিয়েছেন চিত্র নির্মাতা রাজকুমার হিরানি। দেখুন, টুথপেস্টকে টিউবের মধ্যে পুশব্যাক করা যায় না কিছুতেই। বাংলাদেশিরাও কিন্তু সেটাই ভেবেছিল, একবার এদিকে ঠেলে পাঠিয়ে দাও, ভারত আর ফেরাতে পারবে না। কিন্তু মুশকিল কি জানেন, ওরা ভুলে গেছিল যে অনুপ্রবেশকারীরা তো আর টুথপেস্ট নয়। এই ভারত যদি পাকিস্তানের গভীরে গিয়ে মিসাইল মেরে আসতে পারে, তাহলে অনুপ্রবেশকারীদের পুশব্যাকও করতে পারে। পুশব্যাক এই কথাটার মানে বাংলার মানুষ শিখে গেছেন, মানে অনুপ্রবেশকারীকে ঠেলে যথাস্থানে ফেরত পাঠানোকে পুশব্যাক বলে। এটা তো একটা মানে। আর কি কি মানে রয়েছে? কোনো কিছুকে পেছনে ঠেলাকেও পুশব্যাক বলে। যেমন ইদানিং ওই ট্রেনের এসি চেয়ার কার বা ফ্লাইট বা ভলভো বাসের এই সিটগুলো পেছনে ঠেলা যায়, ওকে পুশব্যাক সিট বলে, তাই না? এবার তার মানে যে কোনো কাজকে পেছনে ঠেলা হলেও তাকে পুশব্যাক বলা যাবে। বিরোধীদের তো সেরকমই অভিযোগ। পহেলগাঁও নিয়ে রাহুল গান্ধীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলে যৌথ সংসদীয় অধিবেশনের দাবি জানিয়েছেন, কিন্তু বিজেপি সরকার তারা নাকি দাবিটাকেই পুশব্যাক করছে, মানে কানেই তুলছে না অথবা পেছনে ঠেলে দিচ্ছে। তাহলে এবার বিরোধীদেরও পুশব্যাক করা ছাড়া কোনো উপায় নেই। এই পুশব্যাকের মানে পাল্টা চাপ সৃষ্টি করা বা প্রতিহত করা। দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে বোধহয় এই সিদ্ধান্তটাই হয়েছে। এই পহেলগাঁওয়ে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে কোণঠাসা করা হবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে রাজনৈতিক ইস্যুর পুশব্যাক। আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। একটা ইন্টেলিজেন্স বলে ব্যাপার আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, আবার গৃহ মন্ত্রণালয়েরও কিন্তু ইন্টারনাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, যাতে করে বর্ডার ম্যানেজমেন্টের একটা আলাদা সাবজেক্ট আছে, তার আলাদা সেক্রেটারি লেভেলের লোক আছে। এগুলো কি তাহলে টোটাল ফেলিয়ার হলো যে একেবারে দেশের মধ্যে ঢুকে এসে তাদেরকে হত্যা করে দিয়ে তারা আজকে কোথায়? যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি, এবং প্রশ্নের কোন তো আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। আমাদের একটা বিশেষ অধিবেশন, সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন। বেহুলার বাসর ঘরে যদি কালনাগিনী ঢোকার ফাঁক থাকে, তাহলে তো বিশ্বকর্মাকে প্রশ্নের মুখে পড়তেই হবে। কাজী তৃণমূলের দাবিটা সেটাকে তো পুরো অমূলক বলা যাবে না, তাই না? নিরাপত্তায় ফাঁকের কথাটা অবশ্য সর্বদল বৈঠকেই কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে। আর শুধু তো পহেলগাঁও অরক্ষিত ছিল তা নয়, দেশের আনাচে কানাচে তো পাক জঙ্গি ঢুকে বসে আছে বিভিন্ন রূপে। এক সিআরপিএফ জওয়ানকে পাকচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে। মতিরাম জাট নামে ওই কেন্দ্রীয় জওয়ান এই পহেলগাঁও গণহত্যার 6 দিন আগেও পহেলগাঁওয়ে ছিল। 2023-এ সে ওই পাকিস্তানকে তথ্য বিক্রি শুরু করেছিল, এতদিন ধরে চলছে, ভাবুন তো। তারপর এই ব্লগার জ্যোতিরানী মালহোত্রা, সে তো পাকিস্তানের দূতাবাসের মক্ষীরানী ছিল। পুলিশ এখন অবধি যা রিপোর্ট পেয়েছে তাতে জ্যোতির সঙ্গে নাকি অন্তত 4 জন পাকচরের নিয়মিত যোগাযোগ ছিল। এছাড়াও প্রতিবার পাকিস্তানে গেলেই সে নাকি বিশেষ ধরনের আতিথেয়তা পেত। লাহোরে এক বিদেশি ভ্লগারের ভিডিওতে দেখা গেছে এই জ্যোতিকে ঘিরে রয়েছে পাকিস্তানি সেনার 6 সশস্ত্র কমান্ডো। ভাবা যায়? হরিয়ানার এই ভ্লগার জ্যোতির থেকে এই সিআরপিএফ জওয়ান নজরদারির অভাবেই তো সকলে পাকিস্তানকে তথ্য বিক্রি করেছে। তাহলে তা নিয়ে শুধু তৃণমূল কেন, সব নাগরিকেরই তো কেন্দ্রকে প্রশ্ন করার অধিকার রয়েছে। কিন্তু নাগরিকের তো নৈতিক অধিকার, রাজনীতিকদের কিসের অধিকার? রাজনৈতিক অধিকার। নরেন্দ্র মোদী তো নৈতিকতার প্রশ্ন তুলে রাজনৈতিকতার আক্রমণটাকে একেবারে ভোঁতা করে দেওয়ার বন্দোবস্ত করে রেখেছেন।
কেন বলছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান, কোরিয়া, সিঙ্গাপুরে গিয়ে পহেলগাঁওয়ের জন্য পাকিস্তানকেই তো এক এবং একমাত্র দোষী ঠাউরেছেন। জলাতঙ্কগ্রস্ত পাগলা কুকুর, বন্যমণি, বাগানের বিষধর সাপ, রাক্ষস, কি না বলেছেন। এবং ভারতের এই অপারেশন সিঁদুরকে একেবারে যথাযথ পদক্ষেপ বলেছেন। এটা ঠিক, বিদেশে অভিষেক দেশের প্রতিনিধি, দেশে অভিষেক বিরোধী নেতা। কিন্তু মুশকিল কি জানেন, মানুষটা তো একই। তৃণমূলের সাধারণ সম্পাদক যদি পাকিস্তানের সন্ত্রাসকে নিশানা করে থাকেন, তৃণমূলের সাংসদরা কি করে কেন্দ্রীয় গাফিলতির দিকে আঙুল তুলবেন? আর ঠিক এই একই সমস্যা তো শশী থারুরকে নিয়ে কংগ্রেসের হচ্ছে। রাহুল গান্ধী সংসদীয় দলের সদস্য হননি, পুঞ্চে গেছিলেন ওই ক্ষতিগ্রস্ত ভারতীয়দের পাশে দাঁড়াতে। তিনি আসলে ওই সামরিক সংঘাতে আমাদের তরফে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই দিকটাই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। একেবারে সঠিক পদক্ষেপ। দেখুন, রাজনৈতিক দিক থেকে এটাই তো হওয়ার কথা, কারণ রাজনীতিতে রাজনৈতিক স্বার্থই সব থেকে বড় স্বার্থ। এবার একটু অন্য দিক থেকে যদি দেখেন, সংস্কৃত আর পালি ভাষায় এই রাহুল শব্দের অর্থ হলো চাঁদ, মানে রাহু যাকে গ্রাস করে। আমাদের বিরোধী দল নেতাকে কিন্তু রাহুই গ্রাস করেছে। এই অপারেশন সিঁদুরের পর থেকে মানুষের ফোকাস থেকে তিনি কার্যত হারিয়ে গেছেন। উঠে এসছেন এমন একজন যিনি তার দলেরই নেতা আর যার নামের অর্থ চাঁদ, শশী থারুর। তিনি আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ আর লাতিন আমেরিকায় সফরে গেছেন। সেখানে গিয়ে তিনি সেটাই বলছেন যেটা মোদির বিদেশ নীতি হিসেবে পরিচিত, মানে মোদির বক্তব্যই বেরোচ্ছে এই বিরোধী দলের নেতাদের মুখ দিয়ে। শশী থারুর রুশ ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থানের সমালোচনা করেছিলেন গোড়ায়, কিন্তু ইদানিং এটাও স্বীকার করে নিচ্ছেন যে ভারতের নিরপেক্ষ থাকার পদক্ষেপটা একদম ঠিক ছিল। আর অন্যদিকে হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি, তিনি তো মুসলিম সমাজের কাছে জাতীয়তাবাদী মুখ হিসেবে উঠে এসছেন, যা তার দল মিমের প্রতিষ্ঠার ইতিহাস আর রাজনীতির সাথে একদম বেমানান। কিন্তু ইতিহাস কে কবে মনে রেখেছে বলুন তো? আবুল কালাম আজাদের পর এই প্রথম কোনো মুসলিম নেতা দেশ জুড়ে এরকম কদর পাচ্ছেন। এবার তাহলে বাকি মুসলিম সাংসদরা সংসদে মোদিকে আক্রমণ করবেন কি করে? সবাইকে কি বিপাকে ফেলে দিয়েছেন মোদি বুঝতে পারছেন? কৌশলটা কিন্তু মোক্ষম, কিন্তু কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেও হয়। পূর্ব আর দক্ষিণ পূর্ব এশিয়ায় অভিষেককে এগিয়ে দিয়েছে বিজেপি। অভিষেক যা রান করছেন সেটা ওই মোদির স্কোর বুকে জমা হচ্ছে, কিন্তু এদিকে বাংলায় বিজেপির পিচটা তো খোঁড়া হয়ে যাচ্ছে। জাপানে রাসবিহারী বসু, রাধা বিনোদ পালকে শ্রদ্ধা জানিয়ে বাঙালিয়ানা একেবারে 16 আনা কমপ্লিট করে ফেলেছেন অভিষেক। দক্ষিণ কোরিয়ায় তেমন কাউকে খুঁজে পাননি, কিন্তু সিঙ্গাপুর মানেই তো নেতাজি সুভাষচন্দ্র বসু। অভিষেক নিশ্চিতভাবে আজাদ হিন্দ বাহিনীর ওই স্মৃতিসৌধে যাবেন। আপাতত গেছেন রামকৃষ্ণ মিশনে, একেবারে বাঙালিয়ানার জোড়া ফলা। জানেন তো ওই রামকৃষ্ণ মিশন মানে কি? মানেই স্বামী বিবেকানন্দ। আর সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশন মানে স্বামীজির সঙ্গে নেতাজির উপরি পাওনা। গভীর রাতে এই রামকৃষ্ণ মিশনেই নাকি ধ্যান করতে যেতেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বসু। স্বামী ভাস্করানন্দ দরজা খুলে দিতেন, ভোর পর্যন্ত ধ্যানস্থ থাকতেন আর ভোরের প্রার্থনার আগে ফিরে আসতেন। অভিষেক বাঙালি হৃদয়ের আবেগের জায়গাগুলো একের পর এক ছুঁয়ে যাচ্ছেন আর জাতীয় আবেগে শান দিচ্ছেন। আর যত এটা করছেন তত বিপাকে পড়ছে বাংলার বিজেপি। We have been in talks with them, but our humility, our grace is not a weakness. Our stand has been simple. You fire, now we fire. You stop, we stop. We don't want war. We're the last one in the world to be starting a war. We don't want violence. We are a peace-loving nation. দেখুন, জাতীয়তাবাদে বাঙালিয়ানা মিশিয়ে দিচ্ছেন অভিষেক, কৌশলে ছুঁয়ে যাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিগুলোকে। আর অভিষেককে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মটা তো মোদি দিয়েছেন, কারণ তৃণমূলের সুবিধা হলে জাতীয় স্তরে মোদির কোনো অসুবিধা নেই, বিজেপিরও কোনো অসুবিধা নেই। কিন্তু রাহুল গান্ধীর পথে সেখানে তো কাঁটা বিধিয়ে দিচ্ছেন তিনি।
লোহার কাঁটা। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসুর তীব্র বিরোধী। ওপাশে সুভাষ বসু, কিন্তু এপাশে সুভাষ বিরোধিতা কোনো ব্যাপার না। গান্ধীনগরে তাকেই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন কাশ্মীরে প্রথম যখন হানাদাররা ঢুকেছিল তখন পাল্টা আক্রমণে পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল সেটাই চেয়েছিলেন। এটা বলে কাকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জওহরলাল নেহরু। দেখুন, জওহরলাল নেহরু 64 সালেই মারা গেছেন, আজকেই মৃত্যু জয়ন্তী। প্রধানমন্ত্রী মোদী সকালে শ্রদ্ধাও জানিয়েছেন। মানে আপাত দৃষ্টিতে তিনি আঘাতের ঊর্ধ্বে। তাহলে কাকে তিনি আঘাত করলেন মোদী? নেহরুবাদী রাজনীতিকে এবং নেহরু গান্ধী পরিবারের বর্তমান প্রজন্মকে, মানে রাহুল গান্ধীকে। আর সেই সঙ্গে তিনি এমন একটা চাল চেলে রাখলেন যাতে ওই কেন মাঝ রাস্তায় ভারত পাকিস্তানকে ছেড়ে দিল এ বেলাও, এই প্রশ্নটা ওঠার সুযোগ না পান রাহুল। এটা হচ্ছে রাজনীতি, বুঝতে পারলেন? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।